সিরাজগঞ্জ মানে শুধু যমুনা নদী নয়, এই জেলায় আছে ইতিহাস, প্রকৃতি আর গ্রাম বাংলার অসাধারণ কিছু সৌন্দর্য। আমাদের যাত্রা শুরু হাটিকুমরুলের ঐতিহাসিক নবরত্ন মন্দির থেকে। তারপর ছুটে চললাম রেশমবাড়ির পথে, যেখানে গ্রামের ডুবু রাস্তার দৃশ্যটা উপর থেকে দেখলে সত্যিই অসাধারণ লাগে। চারপাশে বিশাল জলরাশি আর তার মাঝখান দিয়ে চলে গেছে এই সরু রাস্তা। পথে ঘুরে দেখব শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আর রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাচারি বাড়ি। আর দিন শেষে নিয়ে নিব সিরাজগঞ্জের বিখ্যাত গুলাম হোটেলের খাবারের স্বাদ। তাহলে চলুন একদিনে ঘুরে আসি সিরাজগঞ্জের ইতিহাস, প্রকৃতি আর মানুষের গল্পের মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুলবুল অন হুইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের যাত্রাটা একটু বেশি স্পেশাল, কেননা আমাদের সাথে আছে টাঙ্গাইল রাইডার্স ক্লাবের 53 জন সদস্য আর 29টি বাইক। আমাদের পরিকল্পনা ছিল সকাল 6টায় টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়ার, কিন্তু টিআরসি এর সবাই সময় মতো আসতে না পারায় শেষ পর্যন্ত সকাল 7:30টার দিকে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস থেকে আমাদের যাত্রা শুরু হয়। এতগুলো বাইক একসঙ্গে নিয়ে রাস্তা চলাটা যেমন আনন্দের, তেমনি একটি বড় দায়িত্ব। তাই শুরু থেকে আমরা চেষ্টা করেছি সবাই যেন সুন্দরভাবে লাইন মেনটেন করে এবং নিরাপদে চলাচল করি। সামনে সকালের ফাঁকা রাস্তা, একের পর এক বাইক আর পেছনে আমাদের পুরো টিম। শুরু থেকেই ট্যুরের পরিবেশটা ছিল বেশ জমজমাট। কিছু দূর যাওয়ার পর আমরা থামলাম এলেঙ্গা পাম্পে। সবাই তার প্রয়োজন অনুযায়ী ফুয়েল নিয়ে নিলাম। ফুয়েল নেওয়া শেষ, এবার আবার সবাই একসঙ্গে সিরাজগঞ্জের পথে। যমুনা সেতুর দিকে এগিয়ে যাওয়ার সময় নতুন রেল স্টেশন এবং এর আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটা আমার বেশ ভালোই লেগেছে। সকালবেলার সবুজ প্রকৃতি আর রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। আমরা কিন্তু আমাদের টিআরসির এই বিশাল বহর নিয়ে আমরা এখন যমুনা সেতুর যে টুল প্লাজা, সেই টুল প্লাজায় অতিক্রম করতেছি। এরপর আমরা পৌঁছে গেলাম যমুনা টুল প্লাজায়। 31টা বাইক একসঙ্গে হলেও সবাই সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করেই টোল দিলাম। তারপর যমুনা সেতুর উপর দিয়ে চলতে চলতে উপভোগ করলাম সেতু আর যমুনা নদীর বিশালতা। এতগুলো বাইক একসঙ্গে নিয়ে যমুনা সেতু পার হওয়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম। যমুনা পার হয়ে কড্ডা অতিক্রম করে যখন আমরা সলঙ্গার সাহেবগঞ্জ নতুন বাজার দিয়ে হাতের ডান দিকে প্রবেশ করলাম, তখন রং বেরঙের গামছা তৈরি সুতা ও কারখানা দেখে সিরাজগঞ্জের অথেন্টিক ফিল নিতে শুরু করলাম। কিছু দূরে গিয়ে যখন নবরত্ন মন্দিরে পৌঁছালাম, তখন ঘড়িতে বাজে 9টা। এখানে টানানো সাইনবোর্ড অনুযায়ী গ্রীষ্মকালে দর্শনার্থীদের জন্য সময় সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। তাই নির্ধারিত সময়ের আগে পৌঁছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দায়িত্বে থাকা কেয়ারটেকারের সঙ্গে যোগাযোগ করে ভেতর প্রবেশ করি। হাটিকুমরুলের এই নবরত্ন মন্দিরটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য প্রাচীন মন্দির স্থাপনা। স্থানীয়ভাবে একে দুলমঞ্চ নামেও ডাকা হয়। সরকারি তথ্য অনুযায়ী নবাব মুর্শিদ কুলি খানের শাসনামলে 1704 থেকে 1728 সালের মধ্যে রামনাথ ভাদুরী নামে একজন তহসিলদার এই মন্দির নির্মাণ করেছেন বলে জানা যায়। বন্ধুরা, অবশেষে আমরা দীর্ঘ বাইক জার্নি শেষে আজকে আমাদের প্রথম গন্তব্য এই নবরত্ন মন্দিরে চলে এসেছি। তো এই নবরত্ন মন্দিরে এসে আমরা দেখব বাংলাদেশের ইতিহাসের ঐতিহ্যবাহী এই মন্দিরটি। তবে মন্দিরটির নির্মাণকাল সম্পর্কে কোনো শিলালিপি বা তথ্য পাওয়া যায়নি। ঐতিহাসিক বিবরণের উপর ভিত্তি করে বলা হয় মন্দিরটি 3 তলা এবং এক সময়ের উপর ছিল মোট 9টি চূড়া বা রত্ন। সেই 9টি চূড়ার কারণেই এর নাম হয়েছে নবরত্ন মন্দির। সময় ও ক্ষয়ের কারণে সেই চূড়াগুলো অধিকাংশ এখন আর নেই।
তবে মন্দিরের গায়ে থাকা পোড়ামাটির অলঙ্করণের চিহ্ন এবং পুরানো স্থাপত্য শৈলী এখনো এর ঐতিহাসিক গুরুত্বের কথা মনে করি। আমরা কিছু সময় এখানে ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম এবং উপর থেকে পুরো মন্দির এলাকার কয়েকটি সুন্দর ড্রোন শট নিলাম। চূড়াগুলো আজ আর নেই, কিন্তু ইতিহাসটা এখনও দাঁড়িয়ে আছে। হাটিকুমরুল নবরত্ন মন্দির তারই সাক্ষী। আমরা নবরত্ন মন্দির ভ্রমণ শেষে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। সকাল 10টার দিকে এই হাটিকুমরুল সলঙ্গা সিরাজগঞ্জের হোটেল নিউ মায়েরা চলে নাস্তা করার জন্য দাঁড়ালাম। আমরা অবশেষে সকালের খাবার আলু ভর্তা, সবজি, ডাল, ভাত এগুলো দিয়ে আমাদের সকালের নাস্তা করে নিচ্ছি। আমাদের সঙ্গে 53 জন মানুষ, তাই সবাই একসঙ্গে খাবার খাওয়ায় স্বাভাবিকভাবে একটু সময় বেশি লেগেছে। তবে শেষ পর্যন্ত সবাই পেট ভরে নাস্তা করে নিলাম। তবে একটা বিষয় খেয়াল করবেন, আমরা কিন্তু ইচ্ছা করে ব্রেকফাস্ট একটু দেরিতে করেছি। এর পেছনে একটা কারণ আছে, আর সিরাজগঞ্জে যারা আসবেন তাদের এই ছোট্ট টিপসটি কাজে লাগতে পারে। কেন আমরা এমন করেছি সেটা বলবো ভিডিওর শেষের দিকে। তাহলে চলুন আমরা ব্রেকফাস্ট শেষে আমাদের পূর্ব নির্ধারিত শাহজাদপুর রবীন্দ্র কাচারির বাড়ির দিকে ছুটে যাই। নাস্তা শেষ করে যখন শাহজাদপুরে প্রবেশ করলাম, তখনই জানতে পারলাম পায়ে হাঁটার দূরত্বেই রয়েছে হজরত মখদুম শাহদৌলা ইয়েমেনি রহমাতুল্লাহ আলাহের মাজার শরীফ। তার উপর শুক্রবার, আবার চলছে উরস। ব্যাপারটা জানার পর আর লুপ সামলাতে পারলাম না। 53 জনের পুরো দলই ছুটে গেলাম মাজার প্রাঙ্গণের দিকে। তবে সেখানে গিয়ে একটু বিপত্তি বাধল। একদিকে উরসকে ঘিরে মানুষের ভিড়, অন্যদিকে আমাদের 53 জনের বাইকের বহর। সব মিলিয়ে গলি সরু রাস্তায় রীতিমতো যানজটের সৃষ্টি হলো। তাই মাজারে বেশি সময় না দিয়ে স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করলাম। এরপর আবার বাইকে উঠে আমাদের পরবর্তী গন্তব্য রবীন্দ্র কাছারি বাড়ির পথে রওনা দিলাম। আমরা এখন অবস্থান করছি রবীন্দ্র কাছারি বাড়িতে। এই কাছারি বাড়িটি রবীন্দ্রনাথ মাঝে মধ্যে এসে থাকতো। আর আমরা টিম টিআরসি দুপুরে জুমার নামাজ পড়ে আমরা গেট খোলার জন্য ওয়েট করতেছি। জুমার নামাজের জন্য দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত গেট বন্ধ থাকে। তাই যারা শুক্রবারে আসতে যাচ্ছেন তারা এই বিষয়টি মাথায় রাখবেন। আমরা এখানে 30 টাকা দিয়ে জনপ্রতি টিকিট কেটে নিচ্ছি। আর আপনারা যদি বাইক নিয়ে আসেন, বাইকের জন্য এক্সট্রা 30 টাকা করে পেমেন্ট করতে হবে। বাইক সহ ভিতরে নিয়ে যেতে পারবেন। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল সুন্দর নান্দনিক ফুলের বাগান আর দুটো ভবন। হাতের বাম পাশের ভবনটি অডিটোরিয়াম, আর ডান পাশের ভবনটি রবীন্দ্র জাদুঘর। আর হাতের ডান পাশে ফুলের গাছ দিয়ে তৈরি সুন্দর একটি গেট। সেখান দিয়ে ঢুকতেই দেখা গেল কয়েকটি দোলনা আর শিশুদের জন্য খেলাধুলার জায়গা। আমাদের টিম টিআরসির 12 বছরের 2 সদস্য তখন মনের আনন্দে দোল খাচ্ছিল। কেউ ছবি তুলছে, কেউ আবার চারপাশের সৌন্দর্য উপভোগ করছে। এরপর আমরা ঢুকে পড়লাম রবীন্দ্র জাদুঘরে। তবে এখানে ছবি তোলা ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা আছে, তাই আপনাদের জন্য আগের ধারণ করা কিছু ফুটেজ দেখাবো। ভেতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিস, পড়ার টেবিল, খাট, সোফা, পালকি, তৈজসপত্র সহ নানা স্মৃতি। তবে পুরো জাদুঘরের মধ্যেও আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এর পেঁচানো সিঁড়িগুলো। পুরনো স্থাপত্যের এই অংশটাই আলাদা একটা সৌন্দর্য আছে। জাদুঘরের ঠিক পশ্চিম পাশে গিয়ে দেখা পেলাম আরও একটি পুরনো ভবনের। ভবনটি প্রায় ধ্বংসের পথে, তবে ঐতিহাসিক স্থাপনাটি টিকিয়ে রাখতে চুন সুরকি দিয়ে শেষ রক্ষার চেষ্টা চলছে। অন্যদিকে অডিটোরিয়ামটি বন্ধ থাকায় ভেতরে ঢোকার আর সুযোগ হলো না। তাই বাইরে থেকে এর চারপাশটা দেখে আবার আমরা বাইকে উঠে রওনা দিলাম দিলরুবা বাজারের দিকে। আর আপনারা যদি বাইকে না আসেন তাহলেও সমস্যা নেই, দিলরুবা বাজার থেকে রিক্সা, ভ্যান কিংবা অটোতে করে রেশমবাড়ি যেতে পারবেন। ভাড়া সাধারণত 50 থেকে 100 টাকার মধ্যে। দিলরুবা বাজার থেকে পুতাজিয়া বাজার হয়ে আমরা এগিয়ে চলেছি রেশমবাড়ির পথে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে যতই সামনে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। রাস্তার দুই পাশে গ্রাম বাংলার চেনা প্রকৃতি, খোলা মাঠ আর পানিতে ঘেরা পরিবেশ। সব মিলিয়ে মনে হচ্ছে
আমরা যেন শহর থেকে অনেক দূরে চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই প্রবেশ করলাম রেশমবাড়ি এলাকা। রেশমবাড়িতে ঢুকার মুখেই হাতের বাঁ পাশে চোখে পড়ল দারুণ সুন্দর একটি ঈদগাহ। চারিদিকে পানি, তার মাঝখানে দাঁড়িয়ে থাকে ঈদগাহটি। দূর থেকে দেখতে সত্যিই অসাধারণ। চারপাশে পানি, আর সেই পানি ভেদ করে চলে গেছে সরু রাস্তা। সেই রাস্তার উপর দিয়ে যখন আমাদের 29টি বাইক একসঙ্গে এগিয়ে যাচ্ছিল, তখন পুরো দৃশ্যটাই যেন সিনেমার কোনো ফ্রেম মনে হচ্ছিল। একসঙ্গে এতগুলো বাইক, চারপাশে পানি, আর পেছনে গ্রাম বাংলার সবুজ। এই মুহূর্তটা আমাদের পুরো ট্যুরের অন্যতম সুন্দর মুহূর্ত হয়ে থাকলো। রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে আমরা চলে এলাম পানির আরও কাছে। এখানে এসে দেখা গেল জায়গাটা শুধু বাইকারদের জন্যই নয়, স্থানীয় মানুষজনও সময় কাটাতে চলে আসেন এখানে। কেউ পানিতে নেমে গোসল করেছেন, কেউ পরিবার নিয়ে ঘুরছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন। অর্থাৎ প্রকৃতির এই সুন্দর পরিবেশটা স্থানীয় মানুষের কাছেও এক ধরনের বিনোদনের জায়গা হয়ে উঠেছে। আর যেখানে মানুষের ভিড়, সেখানে খাবারের আয়োজন থাকবে, এটাই তো আমাদের দেশের চিরচেনা দৃশ্য। রাস্তার পাশে দেখা গেল ঝালমুড়ি আর আনারসের দোকান। ভ্রমণে এসে ছোট্ট একটা খাবারের বিরতি, কিন্তু মন্দ লাগে না। বিশেষ করে চারপাশে যখন এমন সুন্দর পরিবেশ, তখন সাধারণ ঝালমুড়ি আর আনারসও যেন একটু বেশি সুস্বাদু মনে হয়। এরপর আমরা কথা বললাম একজন রিক্সা চালকের সঙ্গে। এই এলাকায় মানুষের চলাচল, রিক্সা ভাড়া এবং পর্যটক বা দর্শনার্থীদের জন্য নিরাপত্তার বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করলাম। এখানে রিক্সা আপনার 50 টাকা, 60 টাকা, সর্বোচ্চ 100 টাকা। এখানে আপনার রিক্সা, ভ্যান, এসব সিএনজি সব ধরনের গাড়ি পাওয়া যায়। তো কয়টা থেকে কয়টা গাড়ি পাওয়া যায়? এটা আপনার ধরেন সকাল 7টা থেকে শুরু করে রাত 8টা, 9টা, 10টার দিকে হয়তো ভাড়া একটু বেশি। নিরাপত্তা আছে এখানে? নিরাপত্তা এখানে তো কোনো অকারেন্স হয় নাই এ পর্যন্ত। তো যে কেউ আসতে পারে? হ্যাঁ, যে কেউ আসতে পারে। রেশমবাড়ির মূল যে কাজটি, তা আমরা এই হাওরের পানিতে গোসলের মাধ্যমে পূর্ণ করলাম। এতটা পথ বাইক চালিয়ে আসার পর এই গোসল এক স্বর্গীয় তৃপ্তি এনে দেয়। আপনারা চাইলে এখানে এসে নৌকা ভাড়া করে এই জলরাশির বিশাল প্রান্তর ঘুরে দেখতে পারেন। নৌকায় চড়ে ঘুরলে আপনার মনে যে প্রশান্তি পাবেন, পাখির চোখে এই জলাশয়ের দৃশ্য দেখলে আপনাদের মনে এই প্রশান্তির মাত্রাটা বহুগুণে বেড়ে যাবে। তাহলে চলুন পাখির চোখে দেখে আসি রেশমবাড়ির আসল সৌন্দর্য। দুপুর পেরিয়ে বিকেল, সব কাজ ঠিকঠাক মতো হলেও আমাদের দুপুরের খাবার খাওয়া কিন্তু এখনো হয়নি। না, এটা আমাদের ট্যুরের কোনো ব্যর্থতা না, বরং সকালে দেরিতে নাস্তা করার পেছনে যে গোপন টিপসটা শেষের দিকে জানাবো বলেছিলাম, তা এখন বলছি। গোলামের হোটেলে ছুটির দিনে দুপুরবেলায় ভীষণ চাপ থাকে, তাই দুপুরের যাতে ক্ষুধা না লাগে, তাই আমরা দেরিতে নাস্তা করেছিলাম। আর এখন বিকেলবেলা, রেশমবাড়ি থেকে আমরা যাচ্ছি গোলামের হোটেলে খাওয়ার জন্যে। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি সেই ঐতিহ্যবাহী গোলামের হোটেলে। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে আমরা এখন চলে আসছি গোলামের হোটেলে। চলুন তাহলে এখানে খেয়ে আমাদের শরীরটাকে পুনরায় রিচার্জ করি। তো চলুন ভিতরে কি আছে আমরা খেয়ে আসি। এখানে হচ্ছে সবসময় আপনার মশলা এভাবে কাটতে থাকে, পেঁয়াজ, কাঁচামরিচ। এখানে কিন্তু ভাত দেখা যাচ্ছে, এখানে কিন্তু মশলা। আর এখানে কি কি রান্না হচ্ছে? গরুর গোস্ত রান্না হচ্ছে। কিন্তু এই খাতে ভাত রান্না হচ্ছে, সব সময় ভাত রান্না হয়ে থাকে। এখানে হচ্ছে
এটা হচ্ছে বেলে মাছ, এটা হচ্ছে নদীর ছোট মাছ, চিংড়ি, বিখ্যাত চিংড়ি বোনা, গরুর মাংস বোনা, বিভিন্ন ধরনের মাছ টাছ আছে। এখানে হচ্ছে বাইম মাছ, বোয়াল মাছ, মুরগির মাংস। এই হচ্ছে সেই বিখ্যাত গোলাম কাকা। কাকা খুব হাসি খুশি মানুষ, অনেক পরিশ্রম করে সারাদিন, বিশেষ করে শুক্রবার আজকে। তারপরে হচ্ছে কাকা অনেক হাসি মুখে সবাইকে খাওয়াচ্ছে, মনে হচ্ছে যে আমরা তার বাড়ির মেহমান। আপনার টাঙ্গাল থেকে বহুত লোক আসে, তো প্রতিদিনই আসে, কামাই নাই। এইখানে কি আপনার প্রত্যেকদিন কি রকম টাকা বিক্রি হয়? তবে ইনশাল্লাহ খারাপ হয় না, যাওয়াই আল্লাহ চাল্লা নেই, অসুবিধা নেই। কতদিন যাবত আপনার এটা এরকম ভাইরাল হয়েছে? 20 বছর হইলেও বেশি হয়েছে, 20 বছর হয়েছে। 20 বছরের বেশি যাবত এরকম ভাইরাল। আমি যেন খেতে তখন যেন খেতে ভালো চলে। দর্শকদের জন্য কিছু বলেন। আপনারা আইসে না, এসে খাওয়া যায় ছিল, এই আর কিছু না। যে আমাদের টিআরসির মেম্বার অলরেডি খাওয়া শুরু করে দিছে, আমরা এখন পর্যন্ত আসতেই পারি নাই। এই যে আমাদের টিআরসির মেম্বাররা একদম বিধ্বস্ত চেহারা নিয়ে খাইতে বসছে। আমরা 220 টাকা প্যাকেজে ভাত ও গরুর মাংস নিই এবং সাথে 80 টাকায় হাফ প্লেট চিংড়ি। আমাদের টিম বড় থাকায় যে যেখানে পেরেছে বসেছে, কেননা সন্ধ্যাবেলায়ও কিন্তু ভিড় এতটুকু কমেনি। আমাদের কিছু টিম মেম্বার পাশের রাজার হোটেলেও খেয়েছে, তাই চলুন তার হোটেলেও একটু ঢু মেরে আসি। এখানে হচ্ছে আপনার রাজার হোটেলের ছোট মাছ, ওইখানে হচ্ছে বাইলা মাছ, বাগার মাছ, বাইলা মাছ, নদীর ছোট মাছ এবং গরুর মাংস। এইখানে হচ্ছে এটা হচ্ছে রাজার হোটেলের হচ্ছে আপনার চিংড়ি, দুইটাই হচ্ছে আপনার এখানে আপনারা খেয়ে টেস্ট করতে পারেন। আহামরি যে পার্থক্য, এমন কোনো পার্থক্য নেই। তবে এইখানে আপনারা খেলে আপনার হচ্ছে আপনার এখানে কিরকম হচ্ছে মানুষজন আছে? অনেক মানুষজন হয়েছে, আপনার এখানে খাবার দাম আর ওইখানে খাবার দাম কি একই? মানে একই সাত করা, সব একই। একই কাজ করে? হ্যাঁ, একই। আপনি কত বছর ধরে এখানে দোকান? ওই সমান সমান এই দোকান, যে সমান সমান। আপনার customer টা একটু কম। আমার দায়িত্ব কম, মানুষ হুজুকে বাঙালি, আমার এনে রিল্যাক্সে খাইতে পারে, দেখা যায় একটু জল পায়, পানি পায়। এত ভিড়ের মধ্যে খাইলে কি ওইটা পান? কারণ আপনারা খাইছেন, এনেও খাইলেন, কোনটা ভালো লাগলো সেই সার্ভিসটা দিয়েন, খারাপ লাগলে খারাপ দিয়েন, আর ভালো লাগলে ভালো দিয়েন। আসসালামু আলাইকুম, আমি টাঙ্গাইল রাইডার্স ক্লাবের অ্যাডমিন সজীব খান। আমরা যে ট্যুরে আয়োজন করেছিলাম সিরাজগঞ্জ, শাহজাদপুর, রবীন্দ্র কুঠিবাড়ি, তারপরে শাহ মাকদুমের মাজার, প্লাস আমরা বিভিন্ন জায়গায় ঘুরে এখন গোলামের হোটেলে আসছি। সবচেয়ে আকর্ষণীয় ছিল আমাদের গোলামের হোটেল খাবো, কিন্তু এখানে এসে খাবার মান একদম বাজে, মাংস শক্ত খেতে পারি নাই, যে মাংস নিচ্ছে সবাই ফেলে দিচ্ছে, মাছ দিয়ে খাইতে পারছে। তাছাড়া এই গোলামের হোটেলে আসা শুক্রবারে মনে হয় একটু বাজে হবে। শুক্রবার অ্যাভয়েড করে আপনারা অন্য ডেতে আসবেন। আর টিআরসির জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। গুলামের হোটেলে খাবারের মাধ্যমে আমরা আজকের গ্রুপ ট্যুর শেষ করতে যাচ্ছি। তবে সামনে আপনাদের জন্য নিয়ে আসছি শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য নিয়ে সোলো বাইক ট্যুর। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়।